গোপন কথাটি রবে না গোপনে উঠিল ফুটিয়া নীরব নয়নে গোপন কথাটি। সঙ্গে সমিতে আজ আমাদের অতিথি ঋতুপর্ণা বিশ্বাস সরকার। আজকের আমরা ঋতুপর্ণাকে পাশে পেয়েছি, আর সাথে আছেন আপনারা, সঙ্গে আছেন আপনারা। চলুন একটু সঙ্গে সমিতের প্রথম এপিসোডে আমরা ডেকে নিচ্ছি আমাদের দুর্গাপুরের অতি পরিচিত গায়িকা, অভিনেত্রী এবং অবশ্যই লেখিকা শ্রীমতী ঋতুপর্ণা বিশ্বাস সরকারকে। নমস্কার। নমস্কার ঋতুপর্ণা। নমস্কার সুমিত। আজ নমস্কার সকলকে। কথায় আড্ডায় গল্পে একদম অবশ্যই গানে কবিতায় আপনাকে পেয়েছি পাশে। একটু স্যানিটাইজার হয়ে যাক, আড্ডা জমে উঠবে, কিন্তু সাবধানতার নিয়মগুলোকে বজায় রেখে। একদমই তাই। আমরা যদিও মাস্ক পরতে পারিনি, মাস্ক পরতে পারিনি, নাহলে আপনারা চিনতে পারবেন না আমাদের। কথা বলাটাও মুশকিল। আর একটা দূরত্ব আছে। হ্যাঁ, আমরা হ্যান্ড স্যানিটাইজ করে নিচ্ছি। করে নিচ্ছি। একদিকে পরিবার, অন্যদিকে লেখিকা হিসেবে আপনার একটা উপস্থিতি। গান করেন, কবিতা লেখেন, অনুবাদ করছেন, স্কুলে শিক্ষকতা করেন। কিভাবে আপনি সবটাকে ম্যানেজ করছেন কিভাবে? ম্যানেজ মানে ওই যে আপনি যেটা বললেন আর কি, টাইম ম্যানেজমেন্ট। রাত্রিবেলা শুয়েই পরের দিনে কী কী কাজ করতে হবে তার একটা মোটামুটি চক আউট করে নিই। আচ্ছা। পুরোটাই মেন্টালি হয়। আচ্ছা। টাইম সেভাবে স্লট করা থাকে, এটার পরে এটার পরে। সকালবেলা মোবাইলে পাওয়া যায় না আপনাকে? না, 11:30টার আগে মোবাইল অন করি না। ঘুমোন না, ঘুমোই না। সবাই ভাবে আমি ঘুমোই, কিন্তু সকালে উঠে অ্যাকচুয়ালি কাজ করি। কারণ কি, কাজের মধ্যে কি রান্না আছে? হ্যাঁ, রান্না করি। মানে পুরোটা হয়তো ওইটা টুকটাক রান্না দিদি করে দেন, তবুও হাত লাগাতে রান্না হয়। ভালো লাগে করতে? আমি একবার আপনার হাতে ধোকার ডালনা খেয়েছি। হ্যাঁ, সত্যি কথা বলবো, বিভিন্ন রকমের নতুন ধরনের রান্না করতে ভালো লাগে, কিন্তু রেগুলার যে রান্নার ব্যাপারটা সেটা আমার খুব ভালো লাগে না। ওহো। কিন্তু রোজ প্রত্যেকদিন মানে মেনু সিলেকশনটাও আমার একটা ভীষণ কঠিন ব্যাপার। মানে স্পেশাল ডিশ হলে আপনি করতে ভালো লাগে, মানে জমিয়ে একটা রান্না হলে সেটা ভালো লাগে এবং করতে হয় প্রতিদিন কিছু না কিছু করি। আচ্ছা, অভিজিৎ বাবু কি রান্না করেন? ভীষণ ভালো রান্না করে। তাই? ভীষণ ভালো রান্না করে, এক্সেলেন্ট। তাহলে পুপেলা কি? হ্যাঁ, পুপেলা, কিন্তু পুপেকে একদম খেতে ভালোবাসে না। আচ্ছা, এটা হচ্ছে মেন ব্যাপার। আর তারপর পুপের সকালের দিকে যেটা বলছিলাম, ক্লাস টাস থাকে পুপের, অনলাইন এখন ক্লাস থাকে, পাশে বসে থাকতে হয়। তো সেই ব্যাপারগুলো আছে। তারপর আমি নতুন উপন্যাস শুরু করে যেটা বলছিলাম সেটা লিখছি। এইসব সেটাও তো বেশ কিছুটা সময় নেয়। হ্যাঁ, অনেকটাই সময় নিচ্ছে। এবং বাড়ির তারপর ধরুন একটু ক্লিন ফাস্টিংগুলো থাকে, সেগুলো করে টোরে নিয়ে মোটামুটি আমার হাত খালি হতে 11টা 11:30, তারপরে মোবাইলটা অন করি। কারণ মাঝে আমার ডিস্টার্বিং, আমার মোবাইলটা বারবার বাজে। এবং সন্ধ্যের দিকে অনেকটা সময় মোবাইল আমার অনেক সময় বন্ধ থাকে। কুপেকে পড়াতে বসলে মোবাইলটা বন্ধ করে রাখি। অনলাইন ক্লাসেসও হচ্ছে এখন। হ্যাঁ, আমার অনলাইন ক্লাস দুপুরের দিকে হয়, তো বিকেলের দিকটা অনেক সময় বন্ধ রাখি ওই কারণে। কারণ মা হাতে মোবাইল নিলে তো মেয়েও মোবাইল চাইবে। তো আমি চাই যে ও দেখুক যে মা অবসর সময় বই পড়ে, তার ফলে ওর একটুখানি বই পড়ার অভ্যাসটাও হয়েছে। হ্যাঁ, তৈরি হয়েছে, সেই আর কি। আপনি অনুবাদের কোনো কাজে হাত দিয়েছেন? ফেসবুকে দেখছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনুবাদটা আমি বহু বছর ধরেই করি। আচ্ছা। এর আগেও কিরিটি চক্রবর্তীর অনুবাদ, মানে কবিতার অনুবাদ করেছিলাম। উনি নিজে একজন অনুবাদক, কিন্তু উনি অন্যের কবিতা অনুবাদ করেছিলেন, কিন্তু নিজের কবিতাটা আমাকে দিয়েছে অনুবাদ করতে। আচ্ছা। তো সেটা একটি বিদেশি পাবলিকেশন থেকে পাবলিশড হয়েছিল। তারপরে বহুদিন কোনো কাজ করিনি। তো তারপর বহুদিন পরে মনে হলো যে একটু অনুবাদ করলে ভালো হয়। ফেসবুকে একটা এরকম লিখেছিলাম, তো কাজটা ফ্রি অফ কস্ট অবশ্যই। তো আপনি ফ্রি অফ কস্ট কাজ করেন, কাজের ব্যাপারে আপনি যেটা বলছিলাম যে খুব চুজি। আর টাকা না দিলেও চলবে, কিন্তু পরিস্থিতি ভালো হওয়া দরকার এবং কোয়ালিটি জব করেন। এই সব কথাগুলো অন ক্যামেরা বলবেন না, তাহলে যাও বা লোকে 2-3 টাকা দিতে আর দেবে না। হ্যাঁ, না অ্যাকচুয়ালি তাই। আসলে আমি খুব ইম্পালসিভ ইমোশনাল মানুষ, তো ফলে কাজের জায়গাটা পছন্দ হয়ে গেলে তখন আর বাকি ফ্যাক্টরগুলো তখন আমার কাছে খুব ম্যাটার করে না। একদম। তবে আমি আপনাকে ফ্রি অফ কস্ট নয়, 2 কাপ কফি খাওয়াবো। 2 কাপের মধ্যে 1 কাপ আমার, 1 কাপ আপনার। একদম। কফি হয়ে যাক। একদম। অনুবাদ যেটা করছেন এখানে, যার কবিতা আপনি অনুবাদ করছেন, শুধুমাত্র তো এটা বাংলা থেকে ইংরাজি মাধ্যমে যাচ্ছে না, ভাবটাও এখানে ফ্যাক্টর। এটাকে কিভাবে করেন?
ওটা বলবার আগে একটু বলি, কফিটা ভীষণ ভালো। আচ্ছা, কফিটাকে বানিয়েছে কফিটা আমার পুত্র মিত। আচ্ছা, মিতের কফি ভীষণ ভালো, কাপটাও ভীষণ সুন্দর। আচ্ছা, যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি অনুবাদ আমি যেটা করছি সেটা অনেকেই বলেছিলেন তখন অনুবাদ করার জন্য, কারণ যেহেতু এর কাজটা আমি কোনো পারিশ্রমিক নিচ্ছিলাম না, সেই জন্য এটা আমি চুজ করেছিলাম কাজটা করবো। তো আমি ডিসিশনটা আপনি নিয়েছেন একদম। তো বিপ্লব গঙ্গোপাধ্যায় আমার খুব পুরনো বন্ধু, আমার কবিতা লেখার পেছনে বিপ্লবের প্রচুর ভূমিকা আছে। আচ্ছা, তো বিপ্লবের কবিতাই আমি বেছে নিয়েছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে বিপ্লবের কবিতা যেটা হয় বেশ কিছু আঞ্চলিক ভাষা থাকে, এবং তার সঙ্গে ওর কবিতা একদম সঠিক অর্থে আধুনিক ফরম্যাটের কবিতা, ক্রিয়াপদবিহীন এবং ছোট ছোট বাক্য যেগুলোতে প্রচুর ইঙ্গিত যেসব থাকে, হ্যাঁ হ্যাঁ, দর্থক বিভিন্ন রকম। এটা তো কঠিন কাজ, ভীষণ কঠিন, মানে কারণ এই ধরনের কবিতা তো আপনি শুধু ট্রান্সলেট করলে হবে না, এটা ভাবানুবাদ। এবং আমি সেটা বলেছিলাম বিপ্লবকে যে আমি কিন্তু একদম শব্দের যদি তুমি একদম ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ চাও সেটা কিন্তু পাবে না। প্র্যাকটিক্যালি আমি যেটা বুঝতে পারছি, মানে কবিতাটা আপনাকে ইংরেজিতে লিখতে হচ্ছে, ওই কবিতার লাইনে আপনাকে আরেকটা লাইন লিখতে হচ্ছে। আমি সেটাকে বুঝে যতটা সম্ভব আমি বিপ্লবের ব্যাপারটা রেখে, কিন্তু কি হয় একদম মানে ইংলিশে কবিতার যে ধরনটা ধারাটা তার সঙ্গে এখন বর্তমান যে বাংলার যে কবিতার যে এখন যেরকম চলছে সেটাতে অনেকটাই পার্থক্য আছে। ধরুন আমাদের গদ্য কবিতা বা এবং বিপ্লবের একদম বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল কবিতাগুলো আমাকে খুব কঠিন কবিতা দিয়েছিল। আচ্ছা, ফলে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। কবে আমরা বই হিসেবে হাতে পাবো? পাবেন খুব শিগগিরই, আমরা জানাবো। এখন মানে বইটার মোটামুটি লেআউট হয়ে গেছে, প্রচ্ছদ হয়েছে, নামটাম ওগুলো নিয়ে একটু চলছে কথাবার্তা, একটু 2-3টে নাম নিয়ে একটুখানি আছে, তো দেখা যাক। তবে প্রায় 1.5-2 বছরের পরিশ্রমের কাজ এটা, মানে প্রায় 1.5-2 বছর লেগেছে আমার ওইটাকে। হ্যাঁ, মানে করেছি আবার কেটেছি, মনে হয়েছে না এখানটা হয়নি, সবগুলো করার পরে আবার যখন প্রথম থেকে শুরু করি তখন পড়তে পড়তে মনে হয়েছে যে না, আমার বারবার মনে হতো যে কবিতাটা আমি যেন অনুবাদ করেছি, অনুবাদ করার পর পড়ার পর যেন সেটা মনে হয় না টেক্সট পড়ছি, যেন সেটা কবিতা থাকে, হ্যাঁ কবিতাই থাকে একদম। তো সেই জন্য আবার ইংরেজি কবিতার একটা নিজস্ব ছন্দ আছে, নিজস্ব ধরন আছে, তো সেই ব্যাপারটাকে রাখার জন্য আমাকে একটু বেশ পরিশ্রম করতে হয়েছে। আমরা অপেক্ষায় থাকলাম। আমরা এই অনুবাদ কবিতা আমারও খুব ভালো লাগে। আমি পৃথিবীর বিভিন্ন মানে ব্যক্তিগতভাবে পৃথিবীর বিভিন্ন মানুষের, সে ল্যাংস্টন হিউজ হতে পারে বা মায়াকভস্কি হতে পারে, সমস্ত কবিদের কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। আমিও তাই, আমারও ভীষণ ভালো লাগে বাংলায় সেগুলো অনুবাদ করা। এবং খুব ভালো কবিতা দেখলে, মানে আমি যদি খুব ভালো কোনো কবিতা পাই, আমি সঙ্গে সঙ্গে মনে সেটা কিন্তু একটা ভাবি, ইস না এই কবিতাটা যদি অনুবাদ করতে পারি না, এরকম মনে হয়। একটা ভালো লাগার আমার কারণ আছে, সেটা হচ্ছে আমি এই বিদেশি কবিতাগুলোর অনুবাদের পড়ে বুঝতে পারি যে অনুবাদগুলো পড়ে, ধরুন যে আমাদেরও ভালো লাগা, ওদের ভালো লাগা, বিদেশের অন্য কোনো একটা, ধরুন আফ্রিকার কঙ্গো প্রদেশের একটা কবির কবিতা, তারও যে যন্ত্রণা আজকের আমাদের এখানেরও কোনো মানুষের যন্ত্রণার সঙ্গে তার একটা মানে আন্তর্জাতিকতা আছে, একদমই মিল আছে। মানে যন্ত্রণা, ভালোবাসা, ভালো লাগা, প্রেম, এগুলোর কোনো সীমা পরিসীমা নেই। না, এই প্রত্যেকটা ইমোশনালি আন্ডারওয়েভটা সেম একদম। ইন্দ্রাণী ক্যারেক্টারটার মধ্যে আপনাকে আমি ভাঙাসা করতে দেখেছি, সিমেন্টেড হয়ে যেতে একদম, যাকে বলে আপনি আর ইন্দ্রাণী দুটোর মধ্যে আমি পার্থক্য করতে পারছিলাম না, কোথায় যেন ঋতুপর্ণা ইন্দ্রাণী হয়ে গেছে। শাশুড়ি মেয়ে দুজনের সংসার, একটা ভয় ভাব, কিন্তু মেয়ের প্রতি বিশ্বাস, ভালোবাসা, একটা লড়াইয়ের মানসিকতা, সব মিলিয়ে গানেও তার প্রভাব রয়েছে, অভিনয়ের প্রভাব গানেতেও পড়েছে। হ্যাঁ, একটু বলি, ইন্দ্রাণী চরিত্রটাকে বুঝতে সাহায্য করেছেন প্রথমে তো আপনি, পরিচালক সাহায্য করেছেন, এবং তপেশদাও ভীষণ সাহায্য করেছেন। একদম, তপেশদা আমাদের প্র্যাকটিক্যালি ওই প্রোডাকশনে লিড করেছেন। হ্যাঁ একদম, মানে আমাদের মেন্টর ছিলেন। হ্যাঁ, এবং আমি না প্রথমে ইন্দ্রাণীকে বুঝতে পারছিলাম না, কারণ আমার থেকে ইন্দ্রাণী ভীষণ একদম বিপরীত, নর্থ পোল সাউথ পোল। একদমই তাই। হ্যাঁ, ইন্দ্রাণীকে আমি প্রথমে বুঝতে পারছিলাম না, তপেশদা আমাকে কিন্তু ধরে বুঝিয়েছিল। এবং শুধু তাই নয়, তপেশদা আমাকে অনেক, এখনো পর্যন্ত স্টিল নাও, তপেশদা আমাকে অনেক শব্দের উচ্চারণ শিখিয়েছিল এবং এখনো শেখায়। আমি এখন ভুলেও কোনোদিনও কৃতজ্ঞ বলি না, আমি সবসময় কৃতজ্ঞ বলি, স্মৃতি বলি না, স্মৃতি বলি। এমনকি আমি যখন গান গাই তখনও কিন্তু এই জিনিসগুলো আমার মধ্যে কাজ করে, কারণ এই জিনিসগুলো তপেশদা শিখিয়েছে আমি। সেই জন্য ইন্দ্রাণী চরিত্রটা যদি আমি কিছুটা করতে থাকি তার অনেকটাই কৃতিত্ব আমি তপেশদাকে দেবো। একদমই তাই। এবং আমরা ধারাবাহিকভাবে রিহার্সাল করেছি, প্রচুর মহড়া হয়েছে আমাদের মিতাদির বাড়িতে, জমি আড্ডা আর মহড়া একসাথে হয়েছে আমাদের। একটা গান হবে, ঠিক আছে।
একটা গান বেছে রেখেছি আজকের জন্য স্পেশালি। হুম। যারা আমাকে জানেন তারা জানেন যে আমি খাতা না থেকে গাইতে পারি না, সুতরাং মাফ করবেন, খাতা দেখেই গাইছি। রবীন্দ্রনাথের গান। এমনি করে যায় যদি দিন যাক না, যাক না, এমনি করে যায় যদি দিন যাক না, মন উড়েছে উড়ুক না রে মেলে দিয়ে গানের পাখনা, যাক না, এমনি করে যায় যদি দিন যাক না। যারা আমার মতো আপনার গানের খুব ভক্ত শ্রোতা, তারা আপনাকে আজকাল রবীন্দ্রসঙ্গীত থেকে বেশি শুনতে পাচ্ছে ফোক সঙ্গীতে। হ্যাঁ 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 হ্যাঁ, লোকগীতি আপনি বেশি এখন গাইছেন। হ্যাঁ, গাইতাম, আগেও গাইতাম, এখন একটু বেশি গাইছি। এখন একটু বেশি গাইছেন এবং টপ পাঙ্কের গান আবার রবীন্দ্রসঙ্গীতে বেশি করছেন। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত টপ পাঙ্কের, হ্যাঁ টপ পাঙ্কের রবীন্দ্রসঙ্গীত প্রত্যেকে আমার গলায় খুব পছন্দ করে। সেই জন্য মানে গাইতে গেলেই তুমি না ওই টপ পাঙ্কের ওই গানটা তুমি করো, এরকম একটা ব্যাপার হয়ে যায়। গানেও তাই হয়। ইভেন আপনিও যখন আমি অনুষ্ঠান ঋতু আপনি ওই গানটা করবেন। এবং আপনাকে একটা কথা সবাইকে জানাই, সুমিতের বেছে দেওয়া, আমি বহু জায়গায় বহু অনুষ্ঠানে সুমিতের বেছে দেওয়া গান গিয়েছি এবং সেটা সাংঘাতিক ভালো রেসপন্স এসেছে। তো আমার মানে আমি বোঝার চেষ্টা করি যখন কেউ গাইছে তার কোন গানটা শ্রোতা হিসেবে আমি ভাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে খুব শ্রোতা হিসেবে মানে, এবং ফলে আমার অনেক নতুন গান তোলাও হয়েছে। এটা একটা অনেক তোলা হয়েছে, ব্যাপার, নাটকের জন্য তোলা একদম একদম একদম। শেষ করব, হ্যাঁ, বেশ জমি আড্ডা দিলাম, সাথে আমাদের যানবাহনের আওয়াজ আমাদের নাড়া দিয়ে গেল। না সেটা আমরা ন্যাচারাল অ্যাম্বিয়েন্সে আমরা রয়েছি, সুমিতের বাড়ির বাগানে আছি, অনেকটা ডুয়ার্সে আছি মনে হচ্ছে। যদি আওয়াজটা না থাকতো আমি ডুয়ার্স বলে চালিয়ে দিতাম। যাই হোক, দুর্গাপুর আমাদের খুব প্রাণের শহর, খুব ভালো লাগা শহর। আমিও কলকাতা থেকে এসে দুর্গাপুর আমার মন জয় করে নিয়েছে। দুর্গাপুর আমাকে অনেক কিছু দিয়েছে, আপনাকেও অনেক কিছু দিয়েছে। দুর্গাপুরে একটা আলাদা বেশ মোহময়তা আছে। বন্ধু দিয়েছে। দুর্গাপুরে সব থেকে ভালো লাগা জিনিস কোনটা আপনার যদি বলি? মানে দুর্গাপুর বললেই আপনার কোন জিনিসটা মনে হয়? দুর্গাপুর বললে আমি যখন বাঁকুড়ায় চাকরি করতাম তখন সারাদিন যাওয়া আসা করেছি, মানে 90 কিলোমিটার গেছি, 90 কিলোমিটার ফিরেছি, ঠিক আছে। সন্ধেবেলা যখন সকালবেলা বেরোতাম, সন্ধেবেলা 6:30 7টা এরকম 7:15 এরকম ফিরতাম। বাসটা যখন ওই ঘুরে এসে যখন সিটি সেন্টারে ঢুকে ওই ট্রাকা পার্কের পাশ দিয়ে আলো, হ্যাঁ ওই আলো মাখা ছোটো 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 আলো চুমকি মাখা, চুমকির মতো জ্বলছে, তার মধ্যে যখন বাসটা ঢুকছে আমার মনে হতো বাড়ি ফিরলাম। দুর্গাপুর মানে বাড়ি মনে হয়। বাড়ি। ধরুন পরিবার আপনার আছে, কাছের পরিবার, যাদেরকে নিয়ে প্রতিদিনের ওঠাবড়া, বেঁচে থাকা, এগিয়ে যাওয়া, সাথে সাথে তার বাইরেও একটা বৃহত্তর পরিবার আছে যার সঙ্গে প্রতিদিন যোগাযোগ হয়তো হয় না বা প্রতিদিন দেখা সাক্ষাৎ হয় না। আবার আপনার বন্ধু আছে, কলিগ আছে, সব মিলিয়ে কিভাবে আপনি তাদের সঙ্গে যোগাযোগ রাখেন? হ্যাঁ, যোগাযোগ রাখার ব্যাপারটা আমার মধ্যে একটু আছে। আমি সবার সাথে ভাবে যোগাযোগের চেষ্টা করি। এখন লকডাউনের জন্য মাধ্যমটা কি? ফোন, না কারো বাড়ি যাওয়া পছন্দ করেন? হ্যাঁ, বাড়ি যাওয়া পছন্দ করি, মানে খুব ক্লোজ বন্ধু বান্ধব ছাড়া খুব একটা অতটা আমি খুব যে প্রত্যেকদিন মানে যাওয়া সেটা না, খুব ক্লোজ বন্ধু বান্ধব যেখানে একদম ওয়েভলেন্থটা মেলে আর কি, সেখানে গিয়ে আড্ডা দেওয়া সেটা ঠিক আছে। আদারওয়াইজ আত্মীয় স্বজন সবাই যখন দূরে দূরেই থাকে, হ্যাঁ কফিটা ঠান্ডা হয়ে গেল। আর এক কাপ হতে পারে, হ্যাঁ ভালোটা, খুব কফিটা ভীষণ ভালো। তো সবাই দূরে দূরেই থাকে আমাদের আত্মীয় স্বজন, বেশিরভাগই আসানসোলের দিকে। আমার দিদি চিত্তরঞ্জন, আমার দিদির 2 মেয়ে, ওরা 2জন ব্যাঙ্গালোরে আছে। আমার বন্ধুদের কলেজ ইউনিভার্সিটি বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, স্কুলের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের ফ্যামিলি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মামা বাড়িতে, এরকমভাবে যোগাযোগ হয়। আর এখন তো লকডাউনে আরও যাওয়ার প্রশ্নই ওঠে না, ফলে আরও বেশি সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছি। নাহলে এমনিতে যখন এমনি সময় ছুটি ছাড়াতে আমরা যাই, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়। আমাদের স্কুলের বন্ধুদের তো বছরে 2-3টে করে গেট টুগেদার হয়। তো আমি সবগুলোতে না যেতে পারলে অন্তত 1-2 অ্যাটেন্ড করার চেষ্টা করি, এমনি সোশ্যাল পার্সন। আবার একটু কাজের কথায় আসি। কাজের বলতে আপনার সৃষ্টির কথায় আসি।
নাটকে আপনি ইচ্ছে ডানাতে অনেকগুলো প্রোডাকশানে আছেন, করেছেন, আগামী দিনেও করবেন। আপনি প্রতিদিনের নাট্য চর্চায় আছেন। অভিনেত্রী হিসেবে কীভাবে নিজেকে দেখেন, মানে অভিনয়টাকে কীরকম লাগে? হ্যাঁ, এই একটা কথা আমি আজকে রিভিল করবো ক্যামেরার সামনে, অন ক্যামেরা রিভিল করছি। এটা আমি কখনো বলিনি। আমি গান গাই, মানে স্টেজ পারফর্ম করি, গান করি। আমি আপনাকে খুব কাছ থেকে অভিনয় করতে দেখেছি। হ্যাঁ, আমি বলছি গান করি, আমি কবিতা লিখি, আমি অভিনয় করি। আমার সবচেয়ে ভালো লাগে অভিনয় করতে। আমারও এরকমটা একটা মনে হয়েছে। যদি কেউ বলে গান গাইতে, অ্যাকচুয়ালি গান গাওয়ার থেকেও আমার অভিনয় করতে ভালো লাগে, কারণ আমি গান গাওয়ার মধ্যেও কিন্তু আমি অভিনয় করি, গানটা গাই। তোমার গানের মধ্যে অনেকেই বলে তোমার গানের মধ্যে অনেক অভিনয় থাকে, মানে হ্যাঁ, কারণ আমি অভিনয় করতে খুব ভালোবাসি। আর নাটক করতে গিয়ে আমি কখনো স্ট্রেসড ফিল করি না, যেটা স্টেজ ভয় বা কোনো কিছু। আমার মনে হয় এটা এনজয় করেন, এটা এনজয় করে, এটা সহজাত। এবং আমরা যদি মনে করি কলকাতায় আমরা রেকর্ডিংয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জায়গা আসছে না আপনার, আপনি চোখ বন্ধ করে 2 মিনিট সময় নিলেন, নিয়ে কাঁদলেন। হ্যাঁ, কান্নাটা যে আমার স্বতঃস্ফূর্তভাবে, আমার কোনো কিছু লাগেনি, ক্ষণিকের অতিথি। আমি বললাম তো, মানে অভিনয়টা না আমার যেন ভেতর থেকে আমি খুব আনন্দ পাই, এবং ওটা মনে হয় সহজাত। ওটার জন্য আমাকে কোনো পরিশ্রম করতে হবে না। আপনি যখন একটা নাটক কখনো লেখেন এবং বলেন যে সামনে প্রোডাকশন, তখন থেকে আমার মনের মধ্যে একটা ভীষণ আনন্দ, একটা পজিটিভ, সকালবেলা ঘুম থেকে উঠে ক্যারেক্টারের মধ্যে ঢুকতে থাকেন। হ্যাঁ, মানে আমার ভীষণ ভালো লাগে। দেখেছি এই ভাঙা সাঁকো, একদম একদম ভাঙা সাঁকোতে একদম। এখন তো আর সিডির সময় নেই, সিডি কেউ অতটা শোনে না। তো এই ভাঙা সাঁকো তৈরির সময় আমি মনে আছে আপনি মায়ের ক্যারেক্টারটা করেছিলেন, গানও ছিল তাতে। অ্যাকচুয়ালি ভাঙা সাঁকোর আগের একটা চিঠিতে আমি খালি ছোট ছোট রোল করেছিলাম, এবং গান করেছিলেন। হ্যাঁ, গান করেছিলাম। ব্রেক থ্রু সেই হিসেবে ভাঙা সাঁকো একদম। আমি শঙ্খিনী নিয়ে বসে আছি, ইতি শঙ্খিনী, ঋতুপর্ণা সরকার। শঙ্খিনীর ব্যাপারে আমি একটু জানতে চাই এইভাবে, যে শঙ্খিনী কি আপনার ছায়া না শঙ্খিনী আপনার সৃষ্টি? মানে শঙ্খিনীর মধ্যে আপনি নিজেকে কতটা খুঁজে পান? শঙ্খিনীর মধ্যে আমি নিজেকে অবশ্যই খুঁজে পাই না বললে ভুল হবে। শঙ্খিনীর মধ্যে আমি আছি, কিন্তু শঙ্খিনীর মধ্যে আরও অনেক, আমার দেখা আরও অনেক মহিলা, তাদের অভিজ্ঞতা, তাদের ভালো লাগা, মন্দ লাগা, সব রকম মিলিয়ে শঙ্খিনী আমি একা নই। শঙ্খিনী আরও অনেক আশেপাশের বহু মহিলা, বহু বন্ধু, বহু মানুষ মিলে শঙ্খিনী হয়েছে। শঙ্খিনীর একটা কোলাজ, হ্যাঁ, মানে অনেকগুলো চেহারার কোলাজ, ইমোশনসের কোলাজ বলতে পারেন, কিছু ভাবনা। শঙ্খিনীর মধ্যে আপনার অভিমান লুকিয়ে আছে। হ্যাঁ, এটা আমাকে অনেকে বলেছে, পুরো শঙ্খিনীটাই যেন একটা অভিমানের কবিতা। একদমই তাই। শঙ্খিনী একটা খুব রক্তাক্ত মনের কবিতা। শঙ্খিনী একটা খুব রক্তাক্ত, মানে 1 থেকে 22 আমি পড়েছি, পরপর পড়েছি, আমার মনে হয়েছে যে বড় হচ্ছে শঙ্খিনী বড় হচ্ছে, ম্যাচিওর হচ্ছে। শঙ্খিনী প্রথম দিকে প্রেমে খুব উচ্ছ্বাস ছিল, সে চারা গাছ হয়ে বাড়তে চেয়েছে, সে ছায়া দিতে চেয়েছে প্রেমিককে। তারপরে শঙ্খিনী অভিমান করেছে প্রেমিকের উপরে। তারপরে শঙ্খিনী কোথাও সে ইগনোর করেছে প্রেমকে ইগনোর করেছে, এবং সবশেষে শঙ্খিনী ক্ষমা করে দিয়েছে। তো সেইভাবে শঙ্খিনী বড় হয়েছে। শঙ্খিনী 23-24 এইভাবে আসবে আমাদের কাছে। হ্যাঁ, আছে তো, শঙ্খিনী প্রচুর লেখা আছে। কিন্তু সুনয়না এটা একটা আমার খুব নতুন সিরিজ, এবং সবাই খুব পছন্দ করছে সুনয়না। আপনার আমরা এমপিতে পড়েছি। হ্যাঁ, আপনার তো সুনয়না খুব প্রিয়। হ্যাঁ, আমি অনেক বান্ধবী, আমার বান্ধবী নন্দিনী আমার খুব প্রিয়, বলছে সুনয়নাটা তোর শঙ্খিনীর থেকে কত বেশি সুনয়নাটা ভালো লাগছে। হ্যাঁ, মানে এই জন্য ভালো লাগছে, সুনয়নাকে খুঁজে বেড়াচ্ছি মনে হচ্ছে দুর্গাপুরে। হ্যাঁ, মানে সুনয়না আছে কোথাও একটা দুর্গাপুরে, বা আমাদের চারপাশে আছে। এবং তাই না, সুনয়না একটা কথা বলছে, সুনয়নাকে একটা কেউ বলছে, মানে সুনয়না তো এখানে একটা চরিত্র, যাকে কেউ একটা কিছু বলছে, সেই কেউটা আমার মাধ্যম দিয়ে আসছে। ফলে কি হচ্ছে, প্রত্যেকেই হয়তো নিজে কানেক্ট করতে পারছে সুনয়নাকে। একটা শঙ্খিনী হয়ে যায়। সবথেকে প্রিয় শঙ্খিনী, হ্যাঁ, 22 নম্বর শঙ্খিনী। 22 নম্বর আমারও খুব পছন্দের 22 নম্বর শঙ্খিনী। সকলেই সেটা বলে, 22 নম্বর শঙ্খিনীটা ভীষণ ভালো, সবচেয়ে ম্যাচিওর শঙ্খিনী এই বইতে। সন্দেহ হলেও ওদের কিছুটা দিয়ে যাব আমি। ওরা যারা এসেছিল ভালোবাসবে বলে, মিথ্যে তারার গল্প শুনিয়ে করতে চেয়েছিল বশিষ্ঠ, কিংবা একটা গোটা আফ্রোদিতি করতে চেয়ে আসলে নতজানু করে শির দাঁড়া ভাঙতে চেয়েছে। ঘৃণা হলেও ওদের কিছুটা জীবন দেব আমি। ওরা যারা এসেছিল প্রেমিক হয়ে, একা হাঁটতে গিয়ে হাত ধরে নিয়ে যাবার গল্প শুনিয়ে পর্বত চূড়ায় পৌঁছবে বলে হাত ধরে
আসলে যারা উপত্যকায় নামাতে চেয়েছিল, করুণা হলেও ওদের কিছুটা স্পন্দন দেব আমি, ওই যারা আসে বহু যুগ ধরে ছদ্মবেশে, কখনো কবি, কখনো শাহজাহান, কখনো আমার উল্টো দিকের বাড়ির পলাস্তা, কিংবা আমার প্রথম প্রেম বা প্রথম চুম্বন। ওদের দেব কত জন্মের ভালোবাসা, করুণা, স্নেহ, ক্ষমা, দেব সংসার, দেব বীজতলা, বর্ষার জল, ধন ধান্য, দেব ঈশ্বরের আশ্বাস, কত ব্রতকান, তুলসী তলায় শঙ্খ, দেব প্রশ্নহীন পাঁচালী গান। ওদের দেব ওদের অঙ্কুরের পরিচয়। এটা শঙ্খিনী 22। বাহ, এই কবিতাটা আমার প্রায় আমাকে ছুঁয়ে যায়। এই কবিতাটা আমার ভীষণ ভালো লাগে। এই কবিতাটা সানরে থেকে হয়েছিল, এর আগে হয়েছে, সূর্য এই কবিতাটা পাঠ করেছে। খুব প্রিয় কবিতা। আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি, আপনার ব্যক্তিগত একটা প্রশ্ন করতে চাইছি। ব্যক্তিগত বলতে আপনার জার্নি, ধরুন আপনি শুরু করেছেন চিত্তরঞ্জন, একদম চিত্তরঞ্জনের পরে আপনার শান্তিনিকেতন, তারপর পড়াশুনো শেষ, গৃহস্থ জীবন, সাংসারিক জীবন, সৃষ্টির এই জীবন, দুর্গাপুর। কিভাবে লাগে, মানে তিনটে শহর কিভাবে আপনাকে ছুঁয়ে গেছে? বেসিক্যালি আমি মফস্বলের মেয়ে, একদম স্মল টাউন গার্ল যাকে বলে। চিত্তরঞ্জনে বড় হয়েছি, প্রচুর গাছপালা, প্রাকৃতিক পরিবেশ, প্রচুর পাখি। বাবা ছোটোবেলায় ছুটির দিনে, বিশেষ করে শীতকালে, পাখি চেনাতে নিয়ে যেত দুই বোনকে। সঙ্গে কমলা লেবু থাকতো, জলের বোতল থাকতো, সকালবেলা একটাই শর্ত থাকতো, হেঁটে যেতে হবে, হেঁটে ফিরতে হবে। আপনার পড়াশোনা উদ্ভিদবিদ্যা নিয়ে? একদম উদ্ভিদবিদ্যা, বটনি নিয়ে পড়েছি। বটনি নিয়ে আপনি এমএসসি করেছেন? হ্যাঁ, এমএসসি করেছি। তারপরে এমফিল করেছি, বটনি নিয়ে করেছি। আর আপনি যে স্কুলে পড়াশোনা করান, কোন স্কুল, নাম কি স্কুল? আমি পানাগড়ের দিকে না? হ্যাঁ, এখন আপাতত পানাগড়ের দিকে, তার আগে বাঁকুড়ায় ছিলাম। আচ্ছা, বাঁকুড়ার একটা যোগাযোগ আপনার ছিল? হ্যাঁ, একদম বাঁকুড়ায় ছিলাম আমি। বাঁকুড়ায় ওখানে বাঁকুড়া কি শ্বশুরবাড়ি? না, শ্বশুরবাড়ি না, কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র, হ্যাঁ, আচ্ছা। শ্বশুরবাড়ি বর্ধমান। হ্যাঁ, কর্মক্ষেত্র হচ্ছে একদম বাঁকুড়া। এবং আপনি কর্মক্ষেত্র বললে, শুরু করলে প্রথমে বোলপুরে পড়িয়েছি কিছুদিন। আচ্ছা। তারপর কিছুদিন দার্জিলিংয়ে পড়িয়েছি। দার্জিলিং, দারুণ। অভিজিৎ আসেন আমার হাজবেন্ড, কিছুদিন কর্মসূত্রে দার্জিলিংয়ে ছিলাম আমরা, 1 বছর ছিলাম। তো দার্জিলিং ছেড়ে এলেন কি করে? ওই চাকরির জন্যই ও চলে এলো। তারপর কিছুদিন আসানসোলে পড়িয়েছি, তারপরে দুর্গাপুরে পড়িয়েছি, তারপর বাঁকুড়ায়, তারপর পানাগড়। এখন পানাগড়ের কাছে কোটা গ্রামে আপনার হাই স্কুলে আছি, ওখানে বায়োলজি পড়াই। তো এই যে এখন লকডাউন, কোট আনকোট অনলাইন ক্লাসেস, ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছেন না, এটা মন খারাপ প্রচন্ড। আমাদের মানে ধরুন একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে অনলাইন ক্লাস তো আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টিচার, তারা আমরা নিজের স্বইচ্ছায় করছি। আচ্ছা, ঠিক আছে। এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে হয়। এবার আমি তো 100% স্টুডেন্ট সেখানে পাই না, তাদের পক্ষে সম্ভব না, সবার স্মার্টফোন নেই, এবং করার সময় অনেকের ব্যালেন্স থাকে না, সেটাও বলে যে ম্যাডাম ব্যালেন্স নেই, এখন হয়তো বলছে আজকে ক্লাস করতে বা পরীক্ষা দিতে পারলাম না। তো এই সমস্যাগুলো হচ্ছে, কিন্তু ছাত্রছাত্রীদের সামনে থেকে পাচ্ছেন না, একদমই পাচ্ছি না। এবং আমাদের ধরুন মাসে 2-3 বার করে আমাদের তো যেতে হয় মিড ডে মিলের চাল টাল দেওয়ার, ইত্যাদি, মাস্ক বিলি করা, স্যানিটাইজার এগুলো দেওয়ার জন্য। তো সেই সময় খালি স্কুলটা দেখলে কান্না পায়। মানে স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গে যে অনেকগুলো ছেলেমেয়ে যেটা আওয়াজ হয় না, সমৃদ্ধ গুঞ্জন, সেইটা তো পাচ্ছি না, খালি স্কুল ফাঁকা। আমার একটা জিনিস বোঝার আছে যে একদিকে আপনি কবি, লেখিকা, ফলে নিশ্চয়ই ভাবনার ঘরে আপনার অনায়াসে ঘোরাফেরা, আবার বাস্তবতায় একজন শিক্ষকতার কাজ করেন, শিক্ষিকা, এবং আমার জানা বোঝার মধ্যে আপনি খুব কড়া টিচার। তো এই দুটোকে মিলান কি করে? মানে কখনো স্কুলে গিয়ে কবিতা লিখেছেন? আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এরকম আমাকে দেখলে অনেকেই ভাবে খুব কড়া টিচার, এবং আমার স্টুডেন্টদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে ম্যাডাম প্রথমে আপনাকে দেখলে খুব ভয় লাগে। তো আমি অ্যাকচুয়ালি, এটা আমার স্ট্র্যাটেজি, আমি ক্লাসে গিয়ে প্রথমে একটুখানি প্রথম কদিন একটু মুখ চোখ খুব ভয়ঙ্কর করে রাখি। মোটামুটি যখন দেখে নিচ্ছি ওরা আমার আয়ত্তে চলে আসছে, তারপরে কিন্তু আমি খুব বন্ধু হয়ে যাই, বন্ধু হয়ে যাই। এবং অ্যাকচুয়ালি কি, আমি খুব প্রোটেক্টিভ আমার স্টুডেন্টদের বিষয়ে। অভিজিৎ বাবুকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার মতো উনিও মোহনবাগানের সাপোর্টার। আর পুপে আমার সবচেয়ে কাছের মানুষ। হ্যাঁ, এখন বড় হয়ে গেছে, লজ্জা পেয়ে যাবে। পুপেকে যেভাবে আপনি দেখেন,
আমার মনে হয়েছে উড়ানকেও আপনি সেইভাবেই দেখেন, মানে একটা আপনার যেন সন্তান উড়ান, এটা আগলে রাখা, আমি বলি উড়ানের হাত ধরে নিয়ে যাওয়া। আমি তো বলি ফুপে আমার প্রথম সন্তান, উড়ান আমার দ্বিতীয় সন্তান, এবং আমি উড়ানের মেম্বারদের ব্যাপারে ভীষণ সেন্সিটিভ, মানে উড়ানের মেম্বারদেরকে আমি মনে করি আমার আগলে রাখা উচিত। আর উড়ানের ব্যাপারে আমার সাংঘাতিক সেন্টিমেন্ট। উড়ান ভীষণ ভালো অনুষ্ঠান করলে আমার আনন্দের চোখে জল আছে। আপনি প্রত্যেক বহুবার দেখেছেন যে উড়ানের কোনো মেম্বার ভীষণ ভালো গান গাইছে, ভীষণ পারফর্ম করছে, আমি নিজেদের আমার চোখে, মানে এটা একটা অন্য জায়গা, অন্য জায়গা একটা। কুপেও ঠিক যেরকম। আর সেইভাবে উড়ান দুর্গাপুরে খুব কম সময়ের মধ্যে অনেকটা জায়গা করে নিয়েছে। অনেকটা, এবং সেটার জন্য আপনারা প্রত্যেকে তার জন্য। না, আমার যেটা মনে হয় অভিনবত্ব, অবশ্যই। এবং আমি সবসময় একটা কথা বলি, এটা সকলকে জানাই, সেটা হচ্ছে আমি একটা স্বপ্ন দেখি একটা কোনো অনুষ্ঠান, আমি বারবার করে বলি আমি একটা স্বপ্ন দেখি অনুষ্ঠানটা না এরকম হলে ভালো, তো অনুষ্ঠানটা এরকম, মানে আমি বিভিন্ন রকম কি বলবো অর্ডার প্লেস করে দিই বা রিকোয়ারমেন্টস প্লেস করে দিই। এবং আমাদের উড়ানের জিএস, সূর্য, সুমিত বাবু বা প্রত্যেকটি মেম্বার সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়ে সেইটাকে বাস্তবায়িত করার জন্য। তো সেইটা কিন্তু আমার কাছে খুব বড় পাওনা, ভীষণ বড় পাওনা। সব মিলিয়ে আর ইচ্ছেটা না, ইচ্ছেটা না আমার কাছে খোলা জানলা, খোলা জানলা একদম। আমি ইচ্ছেটা না, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের নাটকের ছোট্টই বলবো 4 জন মেম্বার আমরা, সুমিত বাবু পরিচালক এবং লেখক নাটকের, এবং সূর্য, আমি এবং কাকলি, ওটা আমার কাছে খোলা জানলা। আমাদের ঝগড়া সবকিছু ওখানেই হয়। হ্যাঁ, আমরা সব ওখানে করি, কিন্তু ওখানে আমরা মিটিয়ে নিই। আমরা খুব ভালো বন্ধু 4 জন। আমি একটু অন্য জায়গায় আসবো, কয়েকটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। আচ্ছা, প্রশ্নগুলো র্যাপিড ফায়ারের মতোই। প্রশ্নগুলো আমি 1 মিনিটের মধ্যে আপনার কাছ থেকে উত্তর চাইবো। 15টা প্রশ্ন আছে, আর আপনার হাতে 1 মিনিট সময় আছে। প্রশ্ন বলা ভুল হবে, কয়েকটা ইনফরমেশন বলতে পারেন, কিন্তু তাকে ইনফরমেশনগুলোকে নিয়ে আমরা ভাগ করে নিতে চাই। দুর্গাপুরের যারা আপনার দর্শক শ্রোতা, তারা আপনার যারা কোট অ্যান্ড কোট ফ্যান ফলোয়ার্স, এটা কিন্তু এক ধরনের সাইকোলজিক্যাল টেস্ট। এইটা সাইকোলজিক্যাল টেস্ট। তো 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে আমাদের ঋতুপর্ণা 1 মিনিট শুরু করছি। প্রিয় মানুষ, প্রিয় কবি, প্রিয় সাহিত্যিক। ঠিক আছে, কার নাম বলবো? মানিক বন্দ্যোপাধ্যায়, জরাসন্ধ, একজন। জরাসন্ধ। প্রিয় অভিনেতা বা অভিনেত্রী, প্রিয় যে কোনো মঞ্চেই হোক, সিনেমার মঞ্চ, চলচ্চিত্রের মঞ্চে হোক বা নাটকের মঞ্চে হোক। প্রিয় অভিনেত্রী আমার কাছে জয়া বচ্চন, প্রিয় অভিনেতা উৎপল দত্ত। প্রিয় ভ্রমণের স্থান, যেখানে আপনি ড্রিম করেন যে আপনি ওখানে যেতে চান, আচ্ছা যেতে চান বা গেছেন, বারবার যেতে চান? শান্তিনিকেতন। একদম, ওখানে গেলে আমার মন ভালো হয়ে যায়। আর যদি বলি প্রিয় চলচ্চিত্র, যে সিনেমাটা আপনার বারবার দেখতে ইচ্ছে করে, আপনাকে ছুঁয়ে গেছে, আপনাকে খুব আলাদা একটা টাচ করেছে? অনেক আছে, তবু একটা নাম। বারবার মন খারাপ থাকলে যেটা দেখতে আমার ইচ্ছা করে, যেটা দেখলে মনে হয় আমার মন ভালো হয়ে যাবে, সোনার কেল্লা, মন ভালো হওয়া সিনেমা। আর খুব রোমান্টিক যদি বলেন তাহলে নটিং হিলস। আমি বহুবার দেখেছি নটিং হিলস, আমি বহুবার দেখেছি। প্রিয় রং? প্রিয় রং আমার লাল। আমি লাল পরেছি আজকে। প্রিয় খাবার? আইসক্রিম। আইসক্রিম? হ্যাঁ, দেখে মানে করোনার বাজারে চলবে না? না, চলবে না, কিন্তু আমি আইসক্রিম খেতে ভালোবাসি। আপনি যে পোশাকে স্বচ্ছন্দ? শাড়ি। একদম। প্রিয় গান, যে গান আপনাকে খুব, মানে মন খারাপই বলুন, মন ভালোই বলুন, সেই সময় আগ্রে ধরেন গানটাকে, যার মধ্যে আপনি নিজেকে খুঁজে পান? একদম, ধাই যেন মোর সকল ভালোবাসা। আমারও খুব পছন্দের গান, এবং আপনার গলায় এই গানটা অনেকবার শুনেছি, এবং বোধহয় কোনো একটা নাটকে আমরা এই গানটাকে ব্যবহারও করেছি। এটা আমার কাছে মন্ত্রের মতো, ওষুধের মতো। এবার একটা অন্যরকম প্রশ্ন করি, যে 3 জন মানুষকে ছাড়া আপনি অসমাপ্ত, আপনি নিজেকে ভাবতে পারেন না, সেই মানুষটা কোনো বড় মানুষ হতে পারেন, কবি হতে পারেন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, কোনো রাষ্ট্রনায়ক হতে পারেন, যে কোনো 3 জন মানুষ, যে মানুষটা আপনার জীবনে খুব ইম্পর্টেন্ট, যাকে বাদ দিয়ে ঋতুপর্ণা অসমাপ্ত। আমার মার সমস্ত কিছু আমার মধ্যে আছে। যারা আমাকে এখন ছোটোবেলায় দেখেছে, আমার মাকে দেখেছে এবং এখন দেখেছে, বলে একদম তুই তোর মার মতো হয়েছে। আমার মা এবং ফুপে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আর আপনি 3 জন বলেছেন, আমি 4 জন বলবো। আমার হাজব্যান্ড অভিজিৎ,
আমি ওকে ছাড়া সত্যি কিছু ভাবতে পারি না। এবং রবীন্দ্রনাথ আমার দিনের শেষে যার কাছে আমি শেষ আশ্রয় নিতে চাই, আমি যখন বৃদ্ধ হব, যখন হয়তো পুকুরেও থাকবে না আমার কাছে, পুকুর অনেক বড় হয়ে যাবে, চলে যাবে, অনেক নিজস্ব জগৎ হবে, নিজস্ব জগৎ হবে। মা তো বহু বছর আগেই ছেড়ে চলে গেছে, তখন আমার মনে হয় আমার মানে শেষ আশ্রয় রবীন্দ্রনাথ ছাড়া আমার কিছু নেই। আমার ইচ্ছে আছে বৃদ্ধ বয়সে শান্তিনিকেতনে গিয়ে থাকবো। মানে আপনি আফটার রিটায়ারমেন্ট এরকম একটা প্ল্যানিং আছে? আফটার রিটায়ারমেন্ট না, যখন একটা বয়স হয়ে যাবে। আমি সেদিন হ্যাঁ অভিজিৎকে বলছিলাম সেদিনই যে আমি খুব প্ল্যান আছে আমার যে আমি ওইদিকে একটা ছোট্ট একটা ওয়ান রুম ফ্ল্যাটের জাতীয় একটা কিছু কিনে রাখবো। তো আমাকে খুব মজা করে বলছে, কেন তুমি কি চলে যাবে না? কোনো ঘটনা আছে যেটা আপনাকে খুব নাড়া দিয়েছে এই করোনা আবহের বাইরেও? করোনা তো আছেই। হ্যাঁ, করোনা আবহের বাইরেও ধরুন করোনার জন্য যে লকডাউনটা হলো তার জন্য কিছু মানুষের রুজি রুটি চলে যাওয়া, এসব তো রয়েছে। এগুলো তো আমরা গত কয়েক মাস ধরে শুনছিলাম আপনার ছাত্রছাত্রীদের পারিবারিক অবস্থা আপনাকে খুব নাড়া দিচ্ছে। অসুবিধার মধ্যে আমি খুব মানে মানসিক যন্ত্রণায় ছিলাম। সেগুলো তো আছেই, সেটা হয়তো আস্তে আস্তে সয়েও এসছে, আমাদের অনেকগুলো মাস হয়ে গেল সেই মার্চ থেকে। কিন্তু যদি খুব রিসেন্ট ঘটনা বলেন তাহলে যেটা রিসেন্ট হলো ইউপির যে ঘটনাটা হয়েছে বাচ্চা মেয়েকে নিয়ে হাতরাসের ঘটনাটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত কিছু হওয়ার পরে সেটা এখন বলা হচ্ছে যে ধর্ষিতার পরিবারই তাকে শাস্তি দেওয়া হবে, এই সমস্ত কথাবার্তাগুলো তাদেরকে। তো এইখানটা খুব কষ্টের জায়গা। মানে স্বাধীন, আমরা কি সত্যি স্বাধীন? মানে মাঝে মাঝে মনে হয় যে স্বাধীনতা নিয়ে কথা বলি, তখন মনে হয় যে আমরা হয়তো সত্যি সেদিন স্বাধীন হব যেদিন হয়তো ধরুন কদিন আগে কন্যা দিবস গেল, তারপরে দুর্গাপুজো আসছে, আমরা দেবী পক্ষ বলছি, মহাশক্তি মহামায়ার কথা বলছি, মেয়েদেরকে এই সমস্ত কথাগুলো বলছি, মায়ের কথা বলছি, নারীর কথা বলছি, পাশাপাশি আবার এই ঘটনা ঘটে চলেছে। নারীকে পণ্য হিসেবে দেখছি, ভীষণভাবে দেখছি, ভোগ্য পণ্য হিসেবে দেখছি। তো তখনই মনে হয় যে হয়তো সেদিন হয়তো সমাজটা ঠিক হবে, যেদিন হয়তো কোনো মাকে তার এরকম ধর্ষিতা মেয়ের মৃতদেহ নিয়ে কাঁদতে হবে না, যেদিন কোনো এই ধরনের ঘটনার মধ্যে কোনো রাজনীতি আসবে না, যেদিন আমরা নিজেদেরকে মানে স্বাধীন প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবো না। মানে আমি স্বাধীন, সেটা আমি স্বাধীন নই, আমাকে কেউ স্বাধীন করবে, এই ভাবনাটা মানে চিরকালের পরাধীনতার ভাবনা, গোলামীর ভাবনা। সুতরাং যেদিন সত্যিকারের স্বাধীনভাবে এই বাতাসে নিঃশ্বাস নিতে পারবো, যেদিন মনে হবে না যে আমার পুপেটা গেল কোথায়, সন্ধ্যা হয়ে গেছে, একটা চিন্তা, একটা উদ্বেগ, হ্যাঁ উৎকণ্ঠা, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ পুপে থেকে ঘুরে বেড়াচ্ছে। আমার ছাত্রীরা প্রত্যেকে আমার কাছে পুপে, এদেরকে নিয়ে চিন্তা হয়, এদেরকে বলি বাবা সন্ধ্যাবেলা টিউশন পড়াশোনা ফেরার সময় এটা কোনো, যেদিন এই ভাবনাগুলো ভাবতে হবে না সেদিন মনে হয় যে ও হয়তো মানে সত্যি একদিন করোনা চলে যাবে। একটা দিনের আপনি স্বপ্ন দেখেন? আমি খুব পজিটিভ মানুষ, আমি মনে করি যে হয়তো সেটা হবে, কিন্তু সত্যি কথা বলবো চারপাশের ব্যবস্থা দেখে মাঝে মাঝে খুব হতাশ হয়ে পড়ছি। মনে হচ্ছে না যে আবার পিছোচ্ছি? হ্যাঁ মনে হচ্ছে, মনে হচ্ছে, হ্যাঁ রেট্রোগ্রেসিভ ইভলিউশন হচ্ছে, পেছোচ্ছি আমরা এগোচ্ছি না। তো এইগুলো নিয়ে আমি খুব মুশড়ে আছি কদিন ধরে আর কি। মানে আমি বলে না, আমরা সবাই প্রত্যেকেই যে মানে ফেসবুকেও বিপ্লব ছেড়ে কবে আমরা সত্যি সত্যি আমরা প্রতিবাদ করতে শিখবো। এবং আমি বলি মেয়েদেরকে একটু শক্ত হতে হবে এই ব্যাপারে। হ্যাঁ, মানে কোথাও সামান্যতম একটুখানি যদি মানে অন্যায় দেখে বা এই ধরনের কোনো রকম কোনো কাজকর্ম দেখে, তবে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে, রুখে দাঁড়াতে হবে। আমি আপনাকে বলছি, এমন কোনো মেয়ে নেই যে সারা জীবনে কোথাও না কোথাও মলেস্টেড হয়নি। আমরা ট্রেনে, বাসে, লোকাল ভিড়, ট্রেনে সব রকমের মেয়েরা অসভ্যতাম সহ্য করে। এখন ব্যাপারটা হচ্ছে কি 12 থেকে 20-21 বছরের মেয়েরা খুব ভয় পায়, তাদের ভয় থাকে যে চেঁচামেচি করবো, কিছু একটা হলে পরে কে কী বলবে। এবং সমস্যা হচ্ছে যখন এই ধরনের কথা হয় না, তখন কেউ সাপোর্ট করে না। সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি কোনো সাপোর্ট পাবো না, সেটা ভেবেই তাকে প্রতিবাদ করতে হবে। এবং সেই শিক্ষাটা কিন্তু আমাদেরকে নিজেদের সন্তানদের দিতে হবে, সেভাবেই তৈরি করতে হবে। আপনি বলতে চাইছেন যে প্রতিবাদটাও শেখাতে হবে? একদম, প্রতিবাদটা শেখাতে হবে এবং প্রতিবাদী হতে হবে। একদম, হতে পারে সে কোনো রাজনৈতিক রং হলো না প্রতিবাদের, কিন্তু ন্যায় এবং ন্যায্যতার জন্য প্রতিবাদ করার দরকার আছে। কেউ একটা অসভ্যতামূলক সংস্থায় ঘুরে বলতে হবে যেটা করো না, কোনো ক্ষেত্রে এই ধরনের কম্প্রোমাইজ করা উচিত নয়। এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের ওয়ান অফ দ্য রিজন হচ্ছে সেক্সুয়াল কম্প্রোমাইজ। আমাদের কম্প্রোমাইজ করলে খুব মুশকিল হয়ে যাবে, এইটাই আমার মনে হয়। একদমই ঠিক, সত্যি মনটা খুব খারাপ হয়ে আছে
এই ধরনের ঘটনাগুলো যখন আমাদের সামনে আসে আমাদের নিজেদেরকে মনে হয় যে আমরা কিছু করে উঠতে পারছি না, একদমই তাই, অসহায় মনে হয়, অসহায় মনে হয়। আগামী দিন ভালো হোক, ভালো হবে এই বিশ্বাস নিয়ে এগোনো। তবে আমার মনে হয় আমরা করতে পারি। যেমন আমি ধরুন আমি আমার সন্তানকে শেখাবো প্রতিবাদ করার জন্য, শেখাবো আমরা প্রত্যেকের নিজের বাড়ির যে সন্তান, পুত্র সন্তানকে তাকে শেখাবো মহিলাদের রেসপেক্ট করবে, ঠিক আছে, মহিলাদের রেসপেক্ট করে, সেটা আমরা শেখাতে পারি, সেই কাজটুকু তো করতে পারি। এখান থেকেই শুরু। হ্যাঁ। কোথাও এই জায়গাটা একটা গ্যাপ থাকার কারণেই এই ঘটনাগুলো ঘটে। যে পরিবারের পারিবারিক যে শিক্ষা সেটার একটা কম আছে, সেখানে এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটছে। খুব ভালো লাগলো আজ ঋতুপর্ণার সাথে গল্প, কবিতা, আড্ডা, গান আর খানিকটা ঋতুপর্ণাকে জানার চেষ্টা, বোঝার চেষ্টা। বন্ধু হিসেবে আমরা একে অপরের থেকে খুব বেশি দূরে নেই, অনেক সময় আড্ডা হয়, কিন্তু আপনাদের সাথে নিয়ে এই আড্ডা বেশ খানিকটা জমে উঠেছিল, সাথে কফি। আর কী বা দিতে পারি ঋতুপর্ণাকে? আজকের আমার লেখা একটা নতুন কবিতার বই, এটাই থাক ঋতুপর্ণার হাতে, আর কণ্ঠেও আসুক এই আবদার নিয়ে। এটা আমার কাছে একটা খুব বড় প্রকাশনে মহামান্য আদালত সুমিত চক্রবর্তী প্রকাশনে ধীমান আমাদের খুব ভালো বন্ধু। ধীমান আমার অনেক দিনের বন্ধু, খুব সুন্দর প্রচ্ছদ করেছে ধীমান। এই বইটা আমার বহুদিন ধরে খুব লোভ ছিল বইটার প্রতি, আমার যবে থেকে বলছেন প্রকাশিত হয়েছে, পেয়ে গেলাম হাতে। এটা আমি অবশ্যই পাঠ করব এইটা। এবং একটা কথা বলি, সুমিতের সাথে আমার এর আগে বহু আড্ডা হয়েছে, কিন্তু এইভাবে এরকম র্যাপিড ফায়ার করে আড্ডা কোনোদিনও হয়নি। তো এটা একটা খুব ভালো লাগার জায়গা। আর সবচেয়ে আমি খুব অনার্ড ফিল করছি যে আপনি এত সুন্দর একটা টক শো শুরু করছেন সঙ্গে সুমিত দাদা, তার প্রথম এপিসোডের অতিথি আমি। এইটা আমার কাছে একটা ভীষণ বড় অনার, আমার খুব ভালো লেগেছে। এবং আমি জানি এই বন্ধুত্ব যেটা আরো দৃঢ় হচ্ছে, আরো হবে, এবং সারা জীবন আমাদের থাকবে। আর সঙ্গে মিতের কফি, তো অবশ্যই আড্ডা জমে গেছিল। সঙ্গে সুমিত আর সঙ্গে আপনারা থাকবেন। এরকমই দুর্গাপুরের বিশিষ্ট মানুষদেরকে আপনাদের কাছে নিয়ে এসে আমরা অনেক আলোচনা করব, একে অপরকে জানবার চেষ্টা করব, আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে পাশে পেতে চাই। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন এবং সেফ থাকবেন। যে সমস্ত নিয়মাবলীগুলো আছে, মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, সামাজিক দূরত্ব বা বলা ভালো একজনের সঙ্গে আর একজন ব্যক্তির একটা ন্যূনতম দূরত্ব রেখে চলা, এগুলো খুব প্রয়োজন আছে এই মুহূর্তে। সকলে সুস্থ থাকলেই আমাদের এই সময়টা ভালো থাকবে। সময়টা ভালো থাকুক, ভালো কাটুক, ভালো থাকবেন।